ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। লিকার চাকে সাক্ষী রেখে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বই যারা লেখেন তাদের সঙ্গে আড্ডা মারার অনুষ্ঠান বই আড্ডা লিকার চা। আজ আমাদের অনুষ্ঠানের অতিথি বাঙালির হৃদয়ের কবি, এই মুহূর্তে সারা পৃথিবীর যেখানে বাংলা ভাষায় লেখা কবিতা পড়েন সবচেয়ে জনপ্রিয়তম কবি বলা যায় কবি সুবোধ সরকার। সুবোধদা, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। এই আড্ডা লিকার চা বই এই নিয়ে এত চমৎকার অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে। আমি জানি শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু যারা দেখছেন, অনুষ্ঠান শুনছেন, তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবি সুবোধ সরকার আমাদের আড্ডায় উপস্থিত থাকবেন, আর তার কোনো সিগনেচার পোয়েম দিয়ে অনুষ্ঠান শুরু হবে না, তা হয় না। সুবোধদাকে প্রথমেই অনুরোধ, তার একটি অতি বিখ্যাত কবিতা সেইটা থেকে সুবোধদা যদি আমাদের পড়ে অনুষ্ঠানটা শুরু করেন আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, 29 বছর হয়ে গেল, মানে কবিতাটা লিখেছিলাম 29 বছর আগে, 28-29। শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে, চিৎকার করছে, বাঁচাও। পেছনে 3 জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। আহা, এই যে মানুষের অনুভূতি আর সমাজে ঘটে যাওয়া নানা রকম ঘটনার প্রতি আপনার এক ধরনের সমালোচনা, এই জন্যেই কি আপনি কবিতা থেকে আভরণ খুলে ফেলার কথা বলেছিলেন একদিন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন শিবাশিস। কথাটা হয়তো
যে বলেছিলাম যখন যে কবিতার গা থেকে আমি সমস্ত অলংকার খুলে ফেলতে চাই, তো এইসব কবিতাগুলো যখন আমি লিখছি, এ তো বানতলার ঘটনা, বানতলা না হলে আমি এই কবিতা লিখতাম না। এবং আমি এই কবিতা যখন লিখি তখন বামপন্থীরা মধ্য গগনে, বুঝতে পারিনি, বুঝলে আমার ধোপা নাপিত বন্ধ করে দিত। প্রমাণও নেই, আমি বলছি তাই, লিখেছি সেই সময়, কোথাও তো লেখা নেই বানতলা। সেটা আমি একটি সাক্ষাৎকারে এর আগেও বলেছিলাম এই কবিতাটার অনুষঙ্গে। তো এই যে তখন রূপম লিখছি, পলাশপুর লিখছি, শাড়ি লিখেছি, ভালো জায়গাটা কোথায় লিখছি, ছেলের সঙ্গে কথোপকথন, আসলে সোভিয়েত ইউনিয়নের পতন হচ্ছে। তো এই জায়গাগুলো, এই বড় ঘটনাকে কি করে ছোট একটা নিজের ঘরের মধ্যে নিয়ে আসা যায়। সোভিয়েত ইউনিয়নের পতন একটা সারা বিশ্ব জুড়ে একটা বড় ব্যাপার, কিন্তু আমার ছেলের বয়স তখন 2.5-3 বছর বয়স। সে দুপুরবেলায় ঘ্যান ঘ্যান করছে এবং মেঝেতে একটা ক্যালেন্ডার, কার্ল মার্কসের ছেঁড়া ক্যালেন্ডার, সেটা গড়াগড়ি খাচ্ছে। সেখান থেকে আমার মাথায় এলো সোভিয়েত ইউনিয়নের পতন, তো লিখলাম। তবে একটা বেঁচে গিয়েছিলাম, এই সব ঘটনা নিয়ে লিখতাম, লিখেওছি। বেঁচে গিয়েছিলাম সেই সময় বামপন্থীদের মাথায় একজন ভদ্রলোক ছিল, শিক্ষিত, রুচিবান, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস পড়া, অনুবাদ করা একজন মানুষ ছিলেন। তখন তিনি মুখ্যমন্ত্রী নন, মানুষ ছিলেন। তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আর ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। ওরা দুজন খুব বন্ধু ছিলেন, আমরা সবাই সেটা জানি। তো সুনীলদা বলতেন যে হ্যাঁ, এইসব ঘটনা যা আমরা খেয়াল করি না, তুমি সেগুলো থেকে যে কবিতা লেখো, তাকিও না অন্য কোনো দিকে, এইভাবেই লিখে যাও। এটাই তো প্রথমে প্রচুর বাধা এসেছে শিবাশিস, তুমি তো জানো সবই, প্রচুর বাধা, এখনো চলেছে সেই বাধা। এইভাবে কি কবিতা হয়? এইসব ঘটনা নিয়ে লিখলে কি কবিতা লেখা হয়? যারা বলতেন তারাই এখন লেখেন, ঘটনা ঘটলেই কবিতা লিখে। আমি তো তাও এই কবিতাটা লিখেছি, বানতলা হয়েছে, তারপরে 1 মাস ফেলে রেখেছি, তারপরে হঠাৎ দেশ পত্রিকার, হঠাৎ না, ওই সময় আসে চিঠি এলো দেশ পত্রিকার পুজো সংখ্যার। তখন আমার মনে হলো একটা সাধারণ সংখ্যায় কবিতা দেবো ভেবেছিলাম এই কবিতাটা। তো সুনীলদাকে নিয়ে গিয়ে দিলাম, দিয়ে সুনীলদা দেখে বললেন, তুমি একটা কাজ করো, এই কবিতাটা তুমি তো চিঠি পেয়েছো দেশ পত্রিকার পুজো সংখ্যা। আমি বললাম হ্যাঁ। তখন তো আমাদের কম বয়স, প্রায় 30 বছর আগেকার সময়, সমস্ত দাড়িগুলো কালো। তো তখন সুনীলদা বললেন, এই কবিতাটা তুমি দেশ পত্রিকার পুজো সংখ্যার জন্য দাও। হই হই পড়ে গেল। এবং আবৃত্তিকারেরা তো সবাই ছেলে, আমি তো তখন বাচ্চা ছেলে। এই যে বলে দেওয়ার লোক যে এই কবিতাটা তুমি পুজো সংখ্যায় দাও, এখন একটা লোক নেই এরকম বলে দেয়। তুমি তো জানো, তুমি সুনীলদার এত ঘনিষ্ঠ ছিলে, তুমি জানো। এখন আমাদের মাথার উপরে কোনো এরকম কোনো মানুষ নেই যিনি বলে দেবেন যে এটা সাধারণ সংখ্যায় দিও না, এটা পুজোর সংখ্যায় দাও। অনেক বেশি লোক। আমাদের মাথার উপরে সুবোধ সরকার আছেন, আড্ডায় তো আছেনই। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর বই আড্ডা লিকার চা নিয়ে। ফিরে এলাম বই আড্ডা লিকার চা অনুষ্ঠান নিয়ে। সঙ্গে আছেন কবি গদ্যকার সুবোধ সরকার। কথা হচ্ছিল সুনীল গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে। সুবোধদাদের সুনীলদা ছিলেন, আমাদেরও ছিলেন। সুনীলদা খুবই ঘনিষ্ঠ, ভালোবাসতেন আমাদের। কিন্তু সুবোধদাকে জানাই যে সুবোধদা, সুনীলদা চলে গেছেন, কিন্তু এখন আপনি আছেন আমাদের মাথার উপরে। তো এই যে সুনীলদা সাহিত্য একাডেমির সভাপতি ছিলেন, দায়িত্ব নিয়েছিলেন এবং আমাদের নানা ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন।
তা আপনিও তো, আমরা আপনার মধ্যে সুনীলদাকে দেখি সাহিত্য একাডেমির পূর্বাঞ্চলের দায়িত্বে আপনি রয়েছেন, তারপরে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির একেবারে সর্বোচ্চ পদে রয়েছেন, সেই জন্য উৎসব আয়োজন করা, এত কিছু করা এবং নিজের লেখালেখি, এত কিছু আপনি সামলান কি করে? সুনীলদাকে না আমার এত বড় মাপের মানুষ মনে হয়। শুধু বড় হৃদয় নয়, উনি উনি যে ক্ষমতাগুলোর আয়ত্তে ছিল সেই ক্ষমতাগুলোর বন্টন করতেন। একে দিতেন, ওকে দিতেন, ও ভালো লিখছে ওকে দাও। অনেকে ক্ষমতা নিয়ে কুক্ষিগত করে রাখে, দিতে চায় না। সুনীলদা দিতেন সবাইকে। এমনকি অনেক সময় সুনীলদা এত দিতে ভালোবাসতেন, অযোগ্যকেও দিয়েছেন। তো ফলে সুনীলদা আমার কাছে আকাশ। মানে সুনীলদার সঙ্গে আর কারোর কোনো তুলনা হবে না কোনোদিন। আমার ক্ষমতা খুব সামান্য। আমার একটা শুধু মনে হয় যে আমি ভালোবাসতে পারি। ওই ভালোবাসার একটা জোর আছে। ভালোবাসা, ছেলেমেয়েরা আমাকে ভালোবাসে, আমি ভালোবাসি। তার মধ্যে মান অভিমান আছে, রাগারাগি আছে, দুঃখ আছে। যে কোনো ভালোবাসা একটা দুঃখ থাকে। সব নিয়ে সাহিত্যের পরিবার। আমি একটা বড় সাহিত্যের পরিবারের কথা ভাবি, যে আমরা সবাই যেন একসঙ্গে বসে দুমুঠো খেতে পারি। সবাই খাক না, সবাই পারে। এত এত ভেদাভেদ ভালো লাগে না। আর আপনি তাহলে লেখেন কখন সুবোধদা? আমার লেখার কাজটা হচ্ছে সম্পূর্ণভাবে সকালবেলা। আমি ঘুম থেকে উঠি লেখার জন্য, প্রতিদিন লেখেন? এবং ঘুমোতে যাইও লেখার জন্য। আমি প্রতিদিন লিখি। মানে এটা আমি লিখতে পারি অথবা না পারি, একটা লেখা ছিঁড়ে ফেলার জন্য যে একটা সকাল লাগে, সেটা আমি দিই। আজকেও আমি সকালে খুব কম সময় পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি বসেছিলাম। একটা লাইন লিখি না, একটা লাইন লিখি। মানে একটা ফুল দিয়ে অন্তত, আমার কাছে আমার উপাসনা সাহিত্য। সেই মন্দিরে আমি একটা ফুল, একটা ধূপ জ্বালাই। এই অনুভূতিটা রোজ সকালে আমার হয়। যেদিনকে একদম পারি না, লিখতে পারি না, সেই মনটা কেমন যেন খচখচ খচখচ করে। এটা কিন্তু সুনীলদার থেকে পাওয়া। আচ্ছা আচ্ছা। 3 লাইনের একটা গল্প বলি। গোয়া সাহিত্য একাডেমির অনুষ্ঠান, আমরা সবাই গিয়েছি। সাথীদি, সুনীলদা, আমার কবিতা পড়া ছিল, মল্লিকার কবিতা পড়া ছিল। মল্লিকা তখন অসুস্থ, রোড়ো তখন সদ্য 18 বছর বয়স হয়েছে। আমরা গিয়েছি 6 জনের একটা টিম, বিরাট সারা ভারতের লেখকরা এসেছে। একদিন কেদারনাথ সিং, বিখ্যাত হিন্দি কবি এবং জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত কবি, কেদারনাথ সিং প্রচুর আড্ডা মারছে। 12টা বেজে গেল, রাত্রির 1টা বেজে গেল, সুনীলদার ঘরে হোটেলে। আমি বললাম, সুনীলদা আমি আমার ঘরে ফিরে গেলাম। 1টার পরেও চলেছে। পরের দিন আমার সকাল হলো দুপুর 12টায়। ব্রেকফাস্ট টেবিলে গিয়ে শুনলাম সকাল 7টায় একটা টেবিল নিয়ে গেছেন এখান থেকে, নিয়ে গিয়ে ঘরে বসে লিখেছেন, লিখে আনন্দবাজারে লেখা পাঠিয়ে দিয়েছেন। 12টার সময় এখান থেকে ফ্যাক্স করা হয়েছে আনন্দবাজারে, মানে গোয়া থেকে। তো কেদারনাথ বললেন আমাকে, আমি তো কল্পনা করতে পারিনি কাল রাত্রে 2টো পর্যন্ত যে লোকটা জেগে সকাল 7টায় উঠে লিখতে বসে 12টার মধ্যে লেখা পাঠিয়ে দিলেন আনন্দবাজারে। নমস্কার, এই হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। এই ডিসিপ্লিন ছাড়া লেখক হওয়া যায় না। সুবোধদা, আমরা দেখেছি যে প্রতিবাদী কবি সুবোধ সরকারকে আমরা প্রায় চিহ্নিত করে ফেলেছিলাম। হঠাৎ আপনি তোড়ে প্রেমের কবিতা লিখতে শুরু করেছেন। আপনি কি মনে করেন প্রত্যেক কবিরই প্রেমের কবিতা লেখা উচিত? হ্যাঁ, প্রেম অনেকটা একজন লেখকের হাতকে পবিত্র করে। বাহ। প্রতিবাদও হয়তো করে, প্রতিবাদের আগুনে হাত পবিত্র হয়, কিন্তু খুব ব্যক্তিগত স্তরে প্রেমের যে আঁচ, সেখানে যে হাত দেয়নি সে তাকে হাত দিতে হবে। প্রেম না এলে তো খুব মুশকিল। এমনকি
পাবলো নেরুদার মতো প্রতিবাদী কবি কজন আছে পৃথিবীতে? ঠিক। তিনি তো মানে এত প্যাশনেট প্রেমের কবিতা লিখেছেন। Tonight I can write the saddest lines. Write, for example, the night is starry and she is not with me. Someone is singing in the distance. এই রকম কবিতা যিনি লেখেন এবং মাত্র 21 বছর বয়সে, এই প্রেমের কবিতা রবীন্দ্রনাথ। এমনকি নজরুলের কথাও বলতে যায়, এত প্রেমের গান, এত কিছু রয়েছে এবং তার সঙ্গে রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিবাদ। সুতরাং প্রেম এবং প্রতিবাদ এই দুটো জিনিস আমার মনে হয় একটা মুদ্রার এপিটোপিট। দর্শক বন্ধুরা, আমরা সত্যিই আজকে ভাগ্যবান। নেরুদার প্রেমের কবিতা স্মৃতি থেকে আবৃত্তি করে চলেছেন কবি সুবোধ সরকার। তো আমরা সুবোধদার প্রেমের কবিতাও শুনি। সুবোধদার এই বইটি একটা পুরো প্রেমের কবিতা নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছিল আগের বছর, না? আনন্দ থেকে বেরিয়েছে, তাই তো? আনন্দ থেকে বেরিয়েছে। তারপরেও আরেকটি বই বেরিয়েছে প্রচুর, সেখানে প্রায় 90 পাতার প্রেমের কবিতা আছে এবং সম্প্রতি আরেকটি বই বেরোবে, খুবই প্রস্তুত হয়ে এসছে। সোনার থালা, হীরের থালা, আমার চোখে যৎ সামান্য, তুমি আমার পরমান্ন। তুমি আমার শীতের রাতে কাঁপতে থাকা আঙুল, করেছি আমি ভুল, আবার ভুল করব আমি। থালা বাসন ভাঙব, ভাঙা বাসন জড়িয়ে ধরে কাঁদব। ভেঙেও কাঁদে, গড়েও কাঁদে মানুষ, আমার কাছে পড়ে রয়েছে এক কানের দুল। তুমি আমার শীতের রাতে কাঁপতে থাকা আঙুল, করেছি আমি ভুল। বাহ, অসামান্য ভালোবাসার এই উচ্চারণ। বই আড্ডা লিখার চা অনুষ্ঠান চলছে। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে আছেন কবি গদ্যকার সুবোধ সরকার। যাবেন না, ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি, প্রিয় অতিথি কবি সুবোধ সরকার। সুবোধদা, সাহিত্য একাডেমির দায়িত্বে আছেন আপনি এখন, এই পূর্বাঞ্চলীয় পরিষদ ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি যে সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া বলুন বা তার আগেও সর্বভারতীয় সাহিত্যের সঙ্গে ভাষানগর পত্রিকার মাধ্যমে কি ভোপালের ভারত ভবনের মাধ্যমে আপনার দীর্ঘদিনের যোগাযোগ, আপনি এবং মল্লিকা দিয়ে আপনাদের দীর্ঘদিনের যোগাযোগ, এই নিয়ে যদি একটু কিছু কথা বলেন এবং তাতে আমাদের বাংলার কবিতা, বাংলা সাহিত্যের সঙ্গে কি সম্পর্ক, যদি সেটা একটুখানি আমাদের দর্শক বন্ধুদের বলেন। বাংলা সাহিত্য খুব ধনী এবং বাংলা সাহিত্য, বাংলা কবিতা বিশেষ করে ভারতবর্ষকে পথ দেখিয়েছে। কিন্তু এই গত 50 বছরে এটা রবীন্দ্রনাথের সময় হয়নি, জীবনানন্দ দাশের সময় হয়নি। এটা পরবর্তী সময় দেখা গেছে যে অন্যান্য ভাষার কবিতাকে খুব অবহেলা করেছে বাংলা। এটার ফল এখন আমাদের ভুগতে হচ্ছে। এটা ঠিক কাজ হয়নি। এমনকি 50-এর দশকের কবিরাও, 50-এর 40-এর দশকের কবিরাও খুব একটা ভারতীয় সাহিত্যকে খুব একটা গুরুত্ব দেয়নি, যেটা রবীন্দ্রনাথ দিয়েছিলেন। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে আমি ভারতবর্ষ নামক দেশটিতে থাকি, এখানে অনেক ভাষা, না হলে উনি তুকারাম অনুবাদ করবেন কেন? রবীন্দ্রনাথ তো তুকারাম অনুবাদ করেছে। আমি তো তুকারাম নিয়ে কবিতা লিখেছি সেদিনকে, তুকারাম অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ। এটা খুব উল্লেখযোগ্য ঘটনা, কবির অনুবাদ করছেন রবীন্দ্রনাথ। তো পরবর্তী সময়ে এগুলো অল্প অল্প হয়েছে, কিন্তু এই সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার ভূমিকাটা আমার মনে হচ্ছে সাহিত্যের দিক থেকে একটু অসুবিধাজনক। সেটা অনেকটা মসৃণ হওয়া দরকার ছিল। সেটা কি ভাষানগর? হ্যাঁ, ভাষানগর করেছে, এটা বললে চূড়ান্ত খারাপ বলা হবে। একটা বলতে পারে, একটা ভাষানগর কবিতার দিক থেকে, বিশেষ করে তরুণ কবিদের দিক থেকে অন্যান্য ভাষার একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার চেষ্টা করেছে ভাষানগর।
ওদের সঙ্গে আমাদের একটা যোগাযোগ করিয়ে দেওয়া, সেটা ভাষানগর করেছে। ঠিক যেরকমভাবে সাহিত্য একাডেমি এখনও নিয়মিতভাবে করে যাচ্ছে। তুমি যেটা বললে পূর্বাঞ্চল, বিশেষ করে আমাদের এই কলকাতার অফিস, যেখানে আমাদের প্রায় 7-8টি ভাষা রয়েছে, সাঁওতালি রয়েছে, বোরো রয়েছে, যে দুটি ভাষা সবচেয়ে মানে আধুনিক সংযোজন 22টা, এবং তারপরে এই দুটি ভাষা আসার ফলে এটা সুনীলদার সময় হয়েছে, 24টা ভাষার এখন সাহিত্য একাডেমি সাহিত্য পুরস্কার দেয়। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা খুব বড় মাপের কাজ। যত ভাষা ভেতরে তুমি থাকবে, যত অন্যান্য সাহিত্যের মধ্যে থাকবে, তত তুমি সমৃদ্ধ হবে, তত তোমার লাভ। আমরা শুধু আমরা ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ এগুলোর মধ্যে ছিলাম, আমরা সমৃদ্ধ হয়েছি। আবার একই রকমভাবে ভারতীয় ভাষার মধ্যেও যদি থাকি, সমানভাবে তার একটা গুরুত্ব আছে। সুবোধদা, পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির কাজকর্মের আপনি তো রূপকার, একটু সংক্ষেপে বলতে পারেন যে কি মানে যখন স্বপ্নটা কি আপনার? যখন পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি তৈরি হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বললেন কবিতা নিয়ে একটা পুরো একাডেমি হবে, তখন সবাই খুব অবাক হয়ে গেছিল। এমনকি আমিও খুব অবাক হয়েছিলাম যখন উনি আমাকে বললেন যে আপনাকে এই একাডেমির দায়িত্ব নিতে হবে। তখন আমি খুব বিস্মিত হয়েছিলাম যে শুধু কবিতা নিয়ে একাডেমি। এখন 5 বছর হয়ে গেল, এখন মধ্যপ্রদেশ থেকে, হিমাচল থেকে, বিভিন্ন জায়গা থেকে লেখকদের ফোন পাই আমি যে তোমরা কবিতা একাডেমি করেছো, মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা একাডেমি করে দিয়েছে, আচ্ছা আমাদেরকে মডেলটা বলো তো কীভাবে আমরাও ভাবছি করব। কবিতা একাডেমি ছিল না ভারতবর্ষে, দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য কান্ট্রি, এবং এর আগে একমাত্র একটি কবিতা নিয়ে একাডেমি রয়েছে ম্যানহাটনে, অর্থাৎ নিউ ইয়র্ক শহরে, আমেরিকান পোয়েটস যারা, তাদের একটা একাডেমি। সুতরাং সেদিক থেকে আমি বলবো কবিতা নিয়ে এই যে একাডেমি তৈরি হয়েছে, এটা এক কথায় বলতে গেলে এই একাডেমিটা করা খুব জরুরি দরকার ছিল, যেটা আমার প্রথম দিন মনে হয়নি, কিন্তু আজকে 5 বছর পরে আমি বুঝতে পারছি ভীষণ জরুরি। সেই দিক থেকে এই একাডেমি তো এখন প্রায় বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেছে এই একাডেমির কথা, এটা খুব আনন্দের। সুবোধদা, ভারতবর্ষের নানা অঞ্চলে, বিশেষ করে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ঘটে চলা ঘটনাগুলি আপনাকে বারবার আলোড়িত করে। এই নিয়ে আপনি কবিতাও লিখেছেন, মনোরমার মা, মণিপুরের সেই, আপনি একটু যদি আমাদের সেই কবিতাটা শোনান। আমরা শেষ দিকে এসে পড়েছি, দর্শক বন্ধুরা যারা দেখছেন, সুবোধদার সঙ্গে থাকবেন আর আমরা মণিপুরের মা কবিতাটা শুনবো না, এটা হয় না। আমি অনেকবার ইম্ফলে গিয়েছি, কিন্তু আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই 14 জন মা যখন নগ্ন হয়ে প্রতিবাদ করেছিল, মনোরমাকে যখন নিয়ে যাওয়া হয়, তুলে নিয়ে যাওয়া হয়, তখন তারা তো নগ্ন হয়ে প্রতিবাদ করেছিলেন, আসাম রাইফেলস হেডকোয়ার্টার্সের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। ভাবা যায় না। আমার মনে হয়েছিল এই মায়েদের মধ্যে আমার মাও আছেন। তো ইম্ফলে একবার যেটা হলো, ওদের চারুকলা একাডেমিতে আমি একটা উদ্বোধন করতে গিয়েছিলাম। ওরা এই কবিতাটা 3 বার শুনেছিলেন। প্রথমে বাংলা ভাষায়, যেটা লিখেছি আমি, তারপরে হিন্দিতে একজন অনুবাদ করেছেন, তারপরে মণিপুরিতে অনুবাদ, এবং শেষে 3 না 4টে, শেষে আমাকে আরেকবার ইংরেজি অনুবাদটাও শোনাতে হয়। একই কবিতা মঞ্চে 4 বার শোনার অভিজ্ঞতা আমারই জীবনে প্রথম। ভাবাই যায় না, সেটা না বলে পারলাম না, তুমি যেহেতু বললে প্রসঙ্গটা করলাম। মণিপুরের মা, নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। এই মায়ের 2 চোখ থেকে চোখ পেয়েছি, আশির নখ ভাষা পেয়েছি, পেয়েছি সারে গামা, নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। আর্মি জিপ চলে গগন তলে, আর্মি জিপ সারে জাহাঁ সে বলে, আর্মি জিপে মেয়েটি আছড়ায়, আর্মি জিপে বোতাম খোলা চলে। ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে, ও মেয়ে যদি গগন তলে মরে,
পুলিশ মুছে দিয়েছে তার নাম। বাড়ি কোথায়? ইম্ফলের বাইরে কোনো গ্রাম। এসব ঘটে রোজ। কোথায় কোন তরুণী পড়ে আছে, কোথায় তার অন্য বোন নিখোঁজ, শুধু তাদের চুনুরি ঝরে গেছে। কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা, উঠে দাঁড়ান নগ্ন হয়ে স্তন্যদায়িনীরা। পৃথিবী দেখ, মায়ের বুকে কখানো উপশিরা, কেমন লাগে নগ্ন হলে তোর নিজের মা। আসাম রাইফেলস যেই বন্ধ করে গেট, যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট, সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা। মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা। যেখানে আজ মায়েরা হাঁটে নগ্ন হয়ে মিছিলে, জলনায়ক স্থলনায়ক তোমরা তখন কি করছিলে? ভাবছ নাকি তোমার মা আজও আছেন পরমা? পুড়ে গিয়েছেন, পুড়ে গিয়েছেন। সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা। এরপরে আর কোনো কথা চলে না। বই আড্ডা লিকার চা অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে ছিলেন কবি সুবোধ সরকার। সুবোধদাকে বিদায় অভিবাদন, নমস্কার। খুব ভালো লাগলো সেবাশিস, তোমাদের এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো।